মাসুদ কামাল, আমরা কি তার মানে রক্তাক্ত রাজনীতির পথে এগিয়ে যাচ্ছি? গুপ্ত রাজনীতি থেকে উত্তপ্ত হওয়ার পর এখন কি আমরা রক্তাক্ত রাজনীতি দেখবো সামনের দিনগুলোতে? রক্কাটা থেকে এখন পাকাটা শুরু হয়ে গেছে। অনেক বছর পরে আমরা এই পাকাটা রাজনীতিও দেখলাম এর মধ্যে দিয়ে। আসলে সামনের দিকে কি হবে এটা তো আগাম বলা কঠিন, কিন্তু আমি মনে করি যে বিরোধী দলের মধ্যে এক ধরনের অসহিষ্ণু একটা মানে ব্যাপার স্যাপার আমি উপলব্ধি করতে পারছি। আর সরকারি দলের মধ্যেও এক ধরনের সব কিছু আমার চাই এ ধরনের মানসিকতা হয়তো বা কোনো কোনো জায়গায় আছে। বিষয়টা যেটা হয়েছে আসলে যে আমি মনে করি যে রাজনীতিতে, বিশেষ করে ছাত্র রাজনীতি দিয়ে যদি শুরু করি আমি ছাত্র রাজনীতি এই ধরনের আচরণ আমাদের জন্য প্রত্যাশিত না। মানুষ কিন্তু এগুলো চায় না, এখন আর একদমই চায় না মানুষ। এবং এতদিন আমি দেখেছি যে আপনার জামাতের যে অঙ্গ সংগঠন যেটা আছে শিবিরে কিন্তু খুব বলতো যে আমরা আসলে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চাই না। আবার প্রত্যেকটা শিক্ষাঙ্গনে তারা যখন ইলেকশন করে তখন অন্য একটা নামে করে, কিন্তু তারা আসলে শিবিরের লোক, এটা সবাই জানে। ভোটের সময় জানে, ভোটের পরেও জানে, পরে তারাও বলে বা শিবিরের লোক। কিন্তু অন্য কোনো দল আবার সেখানে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে তো ছাত্রদল কমিটি করতে পারলো না ইলেকশনের আগে, কিন্তু শিবিরটা ছিল। তো এই যে বিষয়গুলো কিন্তু নানা ধরনের মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম, আমি নিজে ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম, এবং আমরা তখন আমাদেরকে বলা হতো এবং আমরাও জানতাম যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ও আমাদের ছাত্র রাজনীতিরা যেটা ছিল তারা খুবই প্রভাবশালী ছিল। এবং আমি অনেক সময় এটাও মনে করি যে ওই সময়ের ছাত্রলীগ তারাই বরং স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে আওয়ামী লীগকে প্রভাবিত করতে পেরেছিল। মানে আওয়ামী লীগ তাদের কথা অনুযায়ী চলতো, এরকম আমার কাছে মনে হয়েছে অনেক সময়। যেমন আমাদের যে ছাত্রলীগ, আমি ওইটাই বলছি যে আমাদের যে স্বাধীনতা যে পতাকা উত্তোলন করা হয়েছিল, এটাকে আওয়ামী লীগ করেছিল নাকি? আওয়ামী লীগ এটা বলেও নাই, ভাবেও নাই। বরঞ্চ ছাত্রলীগের লোকজন, এই যে শাহজাহান সিরাজ, তারপর আসম রব, ওনারা এই পতাকা উত্তোলন করে মানে আওয়ামী লীগকে ভাবতে বাধ্য করছে যে না, আমাদের বাংলাদেশ চাইতে হবে। তো সেই ছাত্র সংগঠনের উদাহরণ দিয়ে কিন্তু আজকে ছাত্র সংগঠন চলবে না ভাই। আজকে ছাত্র সংগঠনগুলো কিন্তু সেই চেহারা নাই। কি ছাত্রলীগ, কি ছাত্রদল, কি ছাত্র শিবির, এগুলি সবই কিন্তু ওই বড় ভাইয়েরা ঠিক করে দেন। ওনারা ঠিক করে দেন এটা কীভাবে চলবে, ওনারা এদের নীতি ঠিক করে দেন, ওনারা এদের নেতাও ঠিক করে দেন। এটা কিন্তু বঙ্গবন্ধু কিন্তু ছাত্রলীগের নেতৃত্ব ঠিক করে দিত না, ছাত্রলীগ নিজেরাই ঠিক করে নিত তারা কী হবে। যে সেই জায়গাটা যখন আমাদের নাই, এবং সেই পরিবেশও নাই, সেই ঐতিহাসিক প্রয়োজনীয়তাও নাই, এখন তার নতুন করে দেশ স্বাধীন হওয়ার কিছু নাই। কাজে এই সময়ে আমি নিজে মনে করি যে এই যে রাজনৈতিক দল প্রভাবিত যে ছাত্র রাজনীতি, এটাকে মানে আসলে আমি এই করি না, প্রয়োজনীয়তা আমি অনুভব করি না, একদমই করি না। এই কারণে দেখেন কেন হয়, কী কারণে হয়। এই যে মারামারিগুলি হলো, যাদের হাতে, যে দেখলাম তো ছবি দেখলাম রামদা হাতে, আবার একদিন দেখলাম তলোয়ার হাতে তারা আস্ফালন করতেছে। যদি তাদের পেছনে এরা কারা, সিম্পল কথা, লেজুর ভিত্তি ছাত্র রাজনীতির লেজুর ভিত্তির কথা নিয়ে বলছেন। লেজুর ভিত্তি ছাড়া ছাত্র রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতায় আদৌ সম্ভব? সম্ভব, কেন সম্ভব হবে না? কিভাবে সম্ভব? কোনো মডেল আছে? কোনো মডেল লাগবে না তো, মডেল ছাড়াই সম্ভব। মানুষ চায় না, এই জন্য সম্ভব। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, দেখেন এই যে ঘটনাগুলো ঘটে হলো, যে ছবিগুলো আপনি আজকে দেখলেন মারামারি করলো, এরা কারা? হয় ছাত্রদল, নয় শিবির, অথবা এখানে যদি আপনি ছাত্রলীগকে বলেন, ছাত্রলীগেও দু একটা কেউ থাকতে পারে, তাহলে তারা হয় ছাত্র দলের পরিচয় আছে, মানে শিবিরের পরিচয় আছে, গুপ্ত অবস্থায় আছে। আমাদের কিন্তু গুপ্তর অভিজ্ঞতা কিন্তু আছে এখনো। তো এই বীর পুরুষরা 16 বছর কইছিল, তখন তারা বিলাই হয়েছিল, তখন কিন্তু এরা বাঘ ছিল না, তখন আরেকজন লোক বাঘ ছিল। ওই বাঘগুলি এখন কই? তারা এখন হয় বিলাই হয়ে আছে, নাহলে ওই ইঁদুর হয়ে আছে, অথবা এদের পোশাক পরে, এদের মুখোশ পরে এদের সঙ্গে আছে, গুপ্ত হয়ে আছে। তাহলে এখানে কিন্তু ছাত্র সংগঠনের কোনো বাহাদুরি নাই। বাহাদুরিটা হলো মাদার অর্গানাইজেশনের। ছাত্র দল কিন্তু বাহাদুরিটা দেখায় বিএনপির জোরে, শিবির কিন্তু বাহাদুরি দেখায় জামাতের জোরে। এটা কিন্তু মাথায় রাখবেন।
কাজে পুলিশ এদেরকে ধরে না কেন? পুলিশ মনে করে এদের ধরলে পরে আমার বদলে হয়ে যাবে, আমাকে তো প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দিবে, এদের ধরলে এদের আমি ধরে রাখতে পারবো না। তো কেন ধরে রাখতে পারবেন না? তার মানে মূল দল আপনাকে করতে দিবে না। তাহলে এরা আসলে মূল দলের লাঠিয়াল হিসেবে কাজ করে। কথা ভাই পরিষ্কার, এনে আর বাদ বাকি আদর্শের ফাদর্শের কথা বলে কোনো লাভ নাই। এরা বেসিক্যালি কাজ করে মূল দলের লাঠিয়াল হিসাবে। আগে যেমন জমিদারদের লাঠিয়াল থাকতো না, এরাও মূল দলের লাঠিয়াল। এবং এরা ওখানে বসে থেকে তারা আসলে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করে। এটা স্বাধীনতার পর থেকে এই ধারায় আমরা দেখে আসতেছি। ভাই আমি ব্যক্তিগতভাবে এই ধারা থেকে মুক্তি চাই। ওই 67, 71 ওই উদাহরণ দিয়ে না, কারণ ওই পর্যায়ে আপনারা নাই কেউ, এবং ওই পর্যায়ের ওই বাস্তবতাও নাই, ওই ঐতিহাসিক প্রয়োজনও ফুরিয়ে গেছে। এখন গেছেন যে লেখাপড়া করেন, দেখি জীবনে কি করতে পারেন। গোলাম মাওলা রনি, ছাত্র রাজনীতি লেজুর ভিত্তি বা ছাত্র রাজনীতির প্রয়োজন আসলে ফুরিয়ে গেছে? আপনি নিজেও তো ছাত্র রাজনীতি করেছেন। জি, আমি রাজনীতি করেছি, কিন্তু আমার যেটা শুরুটা মনে হলো যে আমরা ছাত্র রাজনীতি করেছি। আমরা যেমন স্কুল থেকে আমাদের ছাত্র রাজনীতি, এবং এখানে পারিবারিক একটা যাকে বলা হয় প্রেশার ছিল যে পরিবারের সবাই আওয়ামী লীগ করে, আমি ছাত্রলীগ করছি। 2 নম্বর হলো যে তখনকার রাজনীতির যে কালচারটা, যে সময়টাতে মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই, তো তখন মানে অনেকগুলো, যেমন নজরুল জয়ন্তী হতো, রবীন্দ্র জয়ন্তী হতো গ্রামগঞ্জে, তারপরে 26 ডিসেম্বর, 16 ডিসেম্বর, মানে এত কিছুর পরেও কিন্তু যে এখন ইউনূসের জমানাতে যে কথাগুলো হচ্ছে, রিসেট, তারপরে শেষে নতুন করে আর একটা মুক্তিযুদ্ধ, এই জিনিসগুলো কিন্তু 76 সনে 75 সনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও এগুলো হয়নি। মানে মুক্তিযুদ্ধের যে চেতনা, ধ্যান ধারণা, রাজনৈতিক যে কৃষ্টি কালচার, এগুলো সব ছিল। শুধুমাত্র একেবারে যারা খুব বোনাফাইড, আমাদের পরিবারে যারা, যেমন আমাদের পরিবারের 2 জন এমপি ছিলেন, তো একজন পালিয়ে গেছিলেন ভারতে, কিন্তু আরেকজন তারা কিন্তু বাংলাদেশে ছিলেন। তো সেই অবস্থাতে আমরা ওই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যে করেছি, তার সঙ্গে কিন্তু ম্যাক্সিমাম এটা সোশ্যাল কানেক্টিভিটি ছিল। এরপরে যখন কলেজে আসলাম, কলেজে আসার পরে ওটা একটা তারুণ্যের মধ্যে চলে আসলো। ঢাকা কলেজে যখন পড়লাম, একদিকে ছাত্রদল মিছিল করতেছে, আর একদিকে ছাত্রলীগ মিছিল করছে, এবং ওটা না করলে আমাদের ভালো লাগতো না, এটা শরীরের মধ্যে। ওই সময় সাধারণত মেধাবীরাই রাজনীতি করতো। হ্যাঁ, মেধাবীরা রাজনীতি। এরপর যখন ইউনিভার্সিটিতে এলাম, ইউনিভার্সিটির মেইন জিনিসটা ছিল আসলে হোস্টেলের একটা সিট। এই সিটটা আমাদের জন্য খুব বেশি দরকার ছিল। তো এখন এখানে যারা ভালো ছাত্র বা নর্মাল যারাই আছে, তারা আশ্রয় দিত না। ফার্স্ট ইয়ারে তো আসলে ইউনিভার্সিটিতে সিট পাওয়া ভেরি টাফ। তখন দেখা গেল যে কেউ যদি ছাত্রদল করে বা কেউ যদি ছাত্রলীগ করে, তখন তারা এই রুমগুলো শেয়ার করতো। তা আমরা ওইভাবে দেখা গেল যে একটা দলের সাথে একটা দলের যে বন্ধন, এভাবে শুরু হলো। তারপর তো এরশাদ জামানাতে যে মারামারি কাটাকাটি যে জিনিসগুলো হতো, ওই কারণে, প্রতিযোগিতার কারণে আমাদের মধ্যে একটা বন্ধন ছিল, একটা আদর্শ ছিল। কিন্তু এখন একটা টেন্ডারবাজি তখনও হতো, কিন্তু এত অল্প যে আমরা একেবারে ছাত্রলীগের লিডিং পর্যায়ে থাকা সত্ত্বেও মানে এই টেন্ডারবাজি করতে হয় বা কি করতে হয়, টাকা 2 নম্বরই করতে হয়, এটা আমাদের মাথায় আসে না। মাঝে মধ্যে ধরেন নেত্রী কিছু টাকা দিল বা মন্টু ভাই কিছু টাকা দিল, ওটা দিয়ে মিছিল টিছিল করলো, মন্টু ভাই, হ্যাঁ, মুসলমান কিছু টাকা দিল মিছিল করার জন্য। এটাই ছিল আমাদের আয়ের একমাত্র সূত্র। এছাড়া মানে বাইরেও কোনো অপকর্ম করে টাকা উপার্জন করবো। আর আমাদের মধ্যে যারা সচ্ছল ছিলাম, আমরা বাড়ি থেকে যে টাকা টুকে পেতাম, ওখান থেকে একটা টাকার অংশ আমরা বাঁচিয়ে আমরা সেটা দিয়ে কিন্তু ছাত্র রাজনীতি করতাম। এখন ওই বাস্তবতার সঙ্গে যদি আজকের ছাত্র রাজনীতির কথা চিন্তা করেন, এখন এই যে এবার ইলেকশন হলো, বা এই যে এনসিপি বা আমাদের ইউনূস জামানাতে যারা সমন্বয়ক ছিলেন, একেবারে কলেজ পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে যে সমস্ত ছেলেরা, মেয়েরা, তারা আমাদের সামনে এমনভাবে আবির্ভূত হলেন। আমরা তো দেখলাম যে আল্লাহ, সারা জীবন এত ব্যবসা বাণিজ্য করে, মিল কল কারখানা করে কি করলাম, এর চেয়ে বরং একটু সমন্বয়ক হলে তো আমাদের আর্থিক বেনিফিটটা অনেক বেশি হতো। এবং এদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে, দুর্নীতির অভিযোগ আসছে, তো সেটা কিন্তু বর্তমান জমানাতে যে এখন সিটি কলেজ যেটা আছে, এটা থামবে না। এর কারণ হলো আমাদের এই সমাজের নিয়ম হলো এনি ব্যাড থিংস, যে কোনো খারাপ জিনিস, এগুলো সমাজ থেকে যায় না। ওই যে হযরত আদম আলাইহিস সালামের জমানাতে তার 2 ছেলে মেয়ে নিয়ে গন্ডগোল করলো, এই মেয়ে বিয়ে করবো, এটি নিয়ে মারামারি হলো, একজন আর একজনকে হাবিল কাবিল মেরে ফেললো। ওই যে শুরু হয়েছে, এটা এখন পর্যন্ত শেষ হয়নি।
কিন্তু হযরত আদম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে ওইভাবে মাপ চেয়েছে নিজের নফসের বিরুদ্ধে, ওটা পাবলিক বলে যে আমি সব কাজ করবো, আমি মাপ চাইতে পারবো না, আমার নফসকে আমি ঠিক রাখবো। তো এই যে আমাদের এই যে এখন জমানাতে এনসিপির যারা ছেলেরা আছে, সমন্বয়করা যারা আছে, যারা যেভাবে ডিসিএসপি বদল করছে, ওই সময় যেভাবে মানে ছাত্ররা গিয়ে টিচারদের কান মুলে দিয়েছে, এখনকার যারা ছাত্র রাজনীতি মুক্তিযোদ্ধাদের গলায় হচ্ছে জুতার মালা দিয়েছেন, তারা এখনকার যারা ছাত্র রাজনীতি করবে তারাও ওই তাদের একটা অ্যাম্বিশন থাকবে যে উইল ডু দ্য সেম থিং। তারাও ডিসিকে মানতে চাইবে না, তো তারাও ডিসিকে মানতে চাইবে না, তারাও এসপিকে মানতে চাইবে না, তারা সচিবালয়ের সচিবকে বদলি করতে চাইবে। তো এই যে একটা ট্রেন্ড চালু হয়ে গেল, এই জন্য আমার কাছে যেটা মাসুদ কামাল সাহেব বললেন, আমার কাছে মনে হয় যে কিছুদিনের জন্য হইলেও এটা একটু স্টপ করা দরকার, কারণ একটা টার্নিং পয়েন্ট লাগবে। আদারওয়াইজ আপনি এই যে ছাত্র শিবির বলেন কিংবা ছাত্র দল বলেন, ইভেন এনসিপি বলেন, মানে গত 18 মাসে তাদের যে ক্ষমতা বেড়ে গেছে, তারা যেভাবে ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, বড় বড় মানুষ, এখন ধরেন আপনি সালাউদ্দিন সাহেবের কথা চিন্তা করেন, উনি তো মানে আমরা খুব খোলামেলা বলি, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, এখন সরকারের ডিফ্যাক্টো তাকে প্রধানমন্ত্রী বলা হয়, তিনি সংবিধান বিশেষজ্ঞ, তিনি পার্লামেন্ট চালান, তার চেয়ে ক্ষমতাধর ব্যক্তি এখন বাংলাদেশে নেই। তো এই মানুষটি 18 মাস যাবৎ কি করেছেন? তিনি হাসনাতের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে এগিয়ে গেছেন তার সাথে হ্যান্ডশেক করার জন্য। তিনি ওই নাহিদ ইসলামের সাথে কি করেছেন? নাহিদ ইসলামের সঙ্গে যতবারই কথা হয়েছে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে নাহিদ ইজ এ প্রাইম মিনিস্টার, এবং তার অনুগ্রহ প্রার্থী হলেন জনাব যাকে বলা হয় এই আমাদের সালাউদ্দিন সাহেব। এখন নাহিদ বিরোধী দলে চলে গেছে। ওই সময় তো আপনার এটাও মনে আছে যে নাহিদ তখন উপদেষ্টা ছিলেন, সঙ্গত কারণে আর কি তাকে হয়তো রেসপেক্ট করতে গেছেন। না না, ওটা হয় না। কিছু জিনিস আমি আপনাকে বলি, জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। একজন বড় উপদেষ্টা একবার আমার সঙ্গে দেখা করতে আসতে চায়, আমার অফিসে আসতে চায়, অথবা তার বাসা আমাকে দাওয়াত দিতে চায়। তা আমি তারা বললাম যে বাবারে, তুমি আমার ছেলের চেয়ে 3-4 বছরের ছোট, আমার বড় ছেলের চেয়ে 4 বছরের ছোট, তো যার জন্য তোমার সঙ্গে আমার আসলে মিটিং হবে না, হওয়া উচিত নয়। তুমি কেন আসতে চাচ্ছ? বলে কিছু পরামর্শ দরকার। আমি বললাম যে তুমি তো আমার পরামর্শ হবে না, বিকজ ইউ আর স্টিল স্টুডেন্ট, যদিও তুমি মঞ্চ হয়ে গেছো, স্টিল স্টুডেন্ট। আর আমি আমার জীবনের সফলতাগুলো অর্জন করে আমি এখন একটা অলমোস্ট রিটায়ার্ডের পর্যায়ে আছি। তো যার জন্য আমার কাছে তো শুধু সফলতার গল্প। আমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট যে রেজাল্ট করেছি সেই অনুযায়ী তোমাকে আমি সাজেশন দিতে পারি। আমি যেভাবে ব্যবসায় সফল হয়েছি, রাজনীতিতে সফল হয়েছি, আমি লেখালেখি করে যেখানে আছি, আর তোমার সাথে আমার কোনো জায়গাতে সেক্টর মিলছে না যে আমি মানে কিভাবে তোমাকে আমি সাজেশন দেবো, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমি তোমাদেরকে একটা অনুরোধ করি, বাবা তোমরা নিজেরা সফল হয়েছো, অনেক কিছু হয়েছে, এটাকে এনজয় করো। আমাদের মতো বুড়া মানুষের কাছে, বয়স্ক মানুষের কাছে যাবে না। সবাই করবে কি, কেউ সাজেশন দেয় না, তারা করে কি নিজেদের ব্যর্থতাটাকে অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এই কাজটা তুমি কারোর কাছে যেও না। আমি কয়েকজনের নামও বললাম যে তোমরা এই কাজটা করো না। আর তোমার বাসায় যদি আমি যাই বা তুমি আমার অফিসে আসো, এই জিনিসটা বদনাম হয়ে যাবে, আমার যে একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এই জিনিসটা বদনাম হয়ে যাবে। তখন সে আমাকে একটা আশ্চর্য কথা বলছিল, বলার পরে যে ভাই আপনি কথাটা বললেন ঠিক আছে, কিন্তু বড় বড় দলের এত বড় বড় নেতা এসে আমার সাথে দেখা করার জন্য বসে থাকে, তো আমি বললাম কারা কারা? তো সে কতগুলো নাম বললো, আমি নামগুলো এখানে বললাম না। তাহলে এখন এটা হলো দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে, আপনি কার কাছে যাবেন, কতটা ছোট হবেন এবং কতটা বড় হবেন, এটা ব্যক্তিগত ব্যাপার। কই আমরা তো অনেক দিন যাবতীয় তো ক্ষমতার একদম কাছাকাছি আছি, একদম কাছাকাছি আছি। এখন ধরেন এই যে যারা মন্ত্রী হয়েছে, মানে আমি বাসায় দাওয়াত করব, আমার বাসায় আসবে না, এরকম কোনো মন্ত্রী পরিষদের সদস্য নেই, নো সিঙ্গেল ওয়ান। আমি তো কাউকে একটা টেলিফোন করার কথা জীবনে করিও না, আগামী তো করবো না। কিন্তু দেখেন এই যারা মন্ত্রী হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে ফুলের মালা নিয়ে, তারপর শেষে বিরাট রকম জিনিস নিয়ে সেখানে গিয়ে কত বড় বড় মানুষ সেখানে গিয়ে উপস্থিত। এই যে ক্ষমতাকে যাকে বলা হয় তোয়াজ করা, তদবির করা, এটা একটা মানুষের একটা বদভ্যাসের মতো পরিণত হয়ে গেছে। এই সোসাইটির থেকে বেরোতে হবে। তো এই কথাগুলো বললাম এই কারণে যে 17-18 মাস যাবত যারা দেশ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে, ওদের একটা আত্মবিশ্বাস এসে গেছে। আর 17-18 বছর যাবত যারা দৌড়ের উপরে ছিল, বিএনপি যারা লোকজন ছিল, তারা দেশের বাইরে ছিল, বাংলাদেশে ওই যে উনি যেটা বললো সব গর্তের মধ্যে ছিলেন, পালানো ছিলেন, অন্ধকার ছিলেন, কেউ গুপ্ত ছিলেন। তারা এখনো পর্যন্ত কিন্তু কনফিডেন্স তারা অর্জন করতে পারেন। দক্ষতার অভাব আছে। না, দক্ষতা না, কনফিডেন্সই আসেনি। তারা এখনো দিবার স্বপ্ন যে আসলে কি আমি মন্ত্রী, আসলে কি পুলিশ আমাকে সেলুট দেয়। সেদিন তো আমার পুলিশ মানে মারার জন্য আমাকে কেন।
এটা অনভ্যাসের কারণে, এটা স্বাভাবিক, কিন্তু একেবারে এটা স্বাভাবিক। এটা ওনারা তো দীর্ঘদিন ধরে আত্মবিশ্বাসের অভাব নিয়ে সরকার পরিচালনা কতটা এটা হয়ে যাবে, আবার এটা হইতে বেশি দিন সময় লাগবে না, এটা হয়ে যাবে, খুব শিগগিরই হয়ে যাবে। আপনি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি পুরোনো এক্সাম্পল দিই, যে যখন ইউনিভার্সিটি পড়তাম, তখন এরশাদ আমলে ছিল, তো তখন প্রায় না ইউনিভার্সিটি হঠাৎ করে বন্ধ হয়ে যেত। তো একবার আমি বিশেষ খেয়াল করলাম যে প্রায় 3 মাস বন্ধ ছিল। যে মজিদ খানের শিক্ষানীতি কিনে একটা ছিল না, গুণাগুলো হলো 3 মাস 4 মাস পরে আমি আসলাম। ক্লাসের টিচার মানে বলতেছে আমি না নোট নিতে পারছি না। মানে আগে তো নোট নিতাম, বলতেছে নোট নিচ্ছি, তো আমি দেখি আমার কলম চলে না। মানে এই 3 মাসটা আমি কিছু করি নাই আসলে, বাড়িতে গেছি, ইউনিভার্সিটি বন্ধ, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতেছি। 3 মাস পরে যখন আসছি আমার কিন্তু কলম চলে না ভাই, এটা হলো অনভ্যাসের ব্যাপার। আপনি 2 দিন পরে দেখবেন, 2 দিন পরে দেখবেন এই মন্ত্রীদের ঠাটে বাটে কথাবার্তায় হয়ে গেছে। এখন একটু অনভ্যাস আছে, এখনও দেখবেন মন্ত্রীরা হয়তো আমাদের সঙ্গে দেখা হলে আলাপ করে কথা বলে, 3-4 মাস পরে দেখবেন যে আমরা ফোন করলেও হয়তো ফোনটা ব্যস্ততার কারণে আর ধরবে না, কারণ তখন সে বুঝে ফেলাবে যে মন্ত্রীর আলাদা একটা গরম আছে। ওই গরমটা এখনো বুঝে না, একটু সময় লাগবে, হয়ে যাবে। তখন ঠাট যেমন ওনারা যেমন হয়েছে ইয়েদেরটা, এই এনসিপি লিডাররা অথবা উপদেষ্টারা, ওদের ঠাট্টা এখনো কমে না। ওনারা কিন্তু এখনো ভুলতে পারছে না যে এটা কি হইলো। আমি তো এটা না, আমি তো আসলে পাওয়ারফুল, আমাকে দেখলে তো লোকে সালাম দেয়, আগে দিত, এখনো ভাবে দেয় না কেন? এখন তো দেয় না রে ভাই, এখন তো আপনি যে কেউ হয়ে গেছেন। এখন এটা হয়, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে, টেনশন নিয়ে না, আত্মবিশ্বাস হয়ে যাবে। গত সপ্তাহে এখানে আমাদের এই সপ্তাহে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বাংলাদেশ প্রতিদিনের টকশোতে এসেছিলেন এবং তিনি স্বীকার করেছেন যে শেখ হাসিনা তাকে তার সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথন হয়েছে, এটি একটি কুশল বিনিময়। GM কাদের বলেছেন আমাদের টকশোতে, এটি কি শুধুই কুশল বিনিময় নাকি গুপ্ত রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা? দেখেন, এখানে আপনি সন্দেহ করতে পারেন, উনি যখন বলেছেন কুশল বিনিময়, আমি ওটুকুই ধরবো, এর চেয়ে বেশি ধরার আমার আমি প্রয়োজন মনে করি না। আমি কারণটা বলি আপনাকে, যেমন ধরেন আওয়ামী লীগের অনেক পলিটিক্যাল লিডার, আওয়ামী লীগের অনেক মন্ত্রী, তারা হয়তো দেশের বাইরে চলে গেছে, ঠিক আছে? তাদের কাছে কি আমাদের সাংবাদিকদের, আমাদের সুশীল সমাজের, আমাদের ব্যবসায়ীদের ফোন নাম্বার নাই? আছে, সবাই আছে, তো আছে না? তারা যদি ফোন করে, আপনি ফোন ধরবেন না? আপনিও ধরছেন, আমিও ধরছি। এখন তাদের তো বিদেশি বিষয়ে কোনো কাম নাই, তারা যে এত বড় একটা পাওয়ারফুল লোক ছিল, এখন তো অন্য তারা কেউ চিনে না। ATM থেকে টাকা তুলতে গেলে আরেক বাঙালি দেখে তারা গালাগালি করে। ওই দিন একটা দেখলাম, একজন লোক ATM থেকে টাকা তুলতেছে, এক বাঙালি তারা গালাগালি করতেছে, এক মন্ত্রী খুব গালাগালি করতেছে, আপনারা তো খুন করে আসছেন। এখন তো তারা ঘরে বাড়িও যাইতে পারে না, করবেটা কি লোকটা বলেন আপনি? তখন সে ফোন করে, আপনারা ফোন করে, আমারে ফোন করে, ওনারে ফোন করে, যে ইউটিউব দেখার পরে। হ্যাঁ, এখন যখন ফোন করে, আপনি কি ফোন ধরবেন না? ধরবেন তো রে ভাই, হ্যালো বলবেন, কি খবর? কারণ একটা চক্ষু লজ্জাও তো আছে, কি অবস্থা, কেমন আছেন, আপনার এই ভিডিওটা দেখলাম, খুব ভালো করছেন ভাই। মানে কিছু ভালো না করলেও বলে ভালো করছেন, এই কারণে বলে যে আপনার সঙ্গে সেটা খাতির দিতে চায়। এটা হবে, এটা অস্বাভাবিক কিছু না, এটা না, খাতির তো তাদের ছিলই, ছিল না, আবার ওটাকে রিনিউ করতে যাচ্ছে আর কি। না, বেশি খাতির ছিল না। হ্যাঁ, বলেন, তারপরে বলে এখন শেখ হাসিনা তো আর আমার লেভেলে নামবে না, উনি তো ওই লেভেলে উঠবে, GM কাদের লেভেলে উঠছে, ফোন করছে, কেমন আছেন, হয়তো সুখ দুঃখের আলাপ করছে, হয়তো বলছে শরীরটা খারাপ যাচ্ছে, মুখ, আমি তো ঘর থেকে বাড়িতে পারি না, আমি যদি আসি কিন্তু বন্দি আছি, কি বলছে আমি জানি না, বলতেই পারে। এখন উনি কি সব বলবে? উনি বলবে সব আপনার কাছে? বললে কি ওনার কোনো লাভ আছে? লাভ তো নাই, দরকার নাই। যতটুকু বলছে কুশল বিনিময় করতেই পারে, এটাতে কোনো অন্যায় না। শুনেন, আমি বলি আপনাকে, না অন্যায়, আওয়ামী লীগের লিডার বলছি না, যারা বিদেশ চলে গেছে, তাদের লোকজন এদেশে অনেক আছে, বন্ধু বান্ধব আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে। তারা যদি ফোন করে কথা বলা কোনো অন্যায় না, অন্যায় না। প্রশ্নটা হলো কি, তাদের আদর্শটাকে আপনি এখানে প্রচলনের চেষ্টা করছেন কিনা, এটা বলেন। এই যে একটা টেকনিক, এই যে একটা হুজুগ, যে ফ্যাসিস্টের দোষর, এই যে একটা কথা, এই কথাটাই তো আমি মনে করি এক ধরনের মানে আপনার মতলবী কথা। ফ্যাসিস্টের দোষর আপনি প্রমাণ করছেন, কে প্রমাণ করে নাই? আওয়ামী লীগ আমলে 10 জনের সঙ্গে রাস্তায় হাঁটতে যেতে যদি আপনি 10 জনের সঙ্গে ধাক্কা খেতেন, ওই 10 জনের মধ্যে 9.5 জন আওয়ামী লীগ করতো। এখন তো সবাই বিএনপি করে। এখন আবার ওই একই সিস্টেম, 9.5 জন বিএনপি করে। কালকে বিএনপির
পতন হোক, দেখবেন 9.5 জন জামাত করতো। ভাই এইটাই বাংলাদেশের অবস্থা। আপনি আমাকে বলেন, আজকে যে লোকটা সচিব আছে, ধরেন সচিব অথবা জয়েন্ট সেক্রেটারি ধরেন, সে যে এই যে আপনার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি হয়েছে, কারা মনে হয়েছে? আওয়ামী লীগ আমলে হয় নাই? আওয়ামী লীগ আমলে হয়েছে। তো আওয়ামী লীগ আমল কি এমনি এমনি তার প্রমোশন দিছে? এমনি এমনি দেয় নাই। আনুগত্য ছিল। সে যাই বলছে যে আমার বাপ ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, আমি ছাত্রলীগ করি, সারা জীবন আমরা এটা করছি, এই বলে বলে হয়েছে। এখন তারা কি বলে? তখন চাকরি রক্ষার্থীটা বলছি, আসলে তো আমি বিএনপি, কৌশলে ছিলাম। আসলে তো আমি বিএনপি, আমি যাই দেখেন, আমি অমুক সময় বিএনপিতে জয়েন করতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, অমুক তো বলতেছে। এরা তো এরকমভাবে চেঞ্জ হচ্ছে। কাজে আপনি যখন কাউকে ফ্যাসিবাদের দোসর বলেন, তখন আসলে আপনি আপনার সুবিধা অনুযায়ী বলেন। দেখেন না, নাহিদ ইসলাম বলতেছে আমরা ছাত্রলীগকে নিব, আপনাদের জন্য দরজা ছাত্রলীগ, খোলা। আওয়ামী লীগ আসেন আপনারা, যারা নাকি ফ্যাসিবাদের দোসর না, তারা সবাই আসতে পারবেন। তো করছে ছাত্রলীগ, তাহলে ফ্যাসিবাদের দোসর না হয় কেমন করে না হয় বলেন? ওনার যারা নেতা সার্জিস অথবা হাসনাত অথবা এই যে সাদিক কায়েম, এরা ছাত্রলীগ করতো না? এরা ফ্যাসিবাদের দোসর ছিল না? ওইটা আপনার কাছে চলে আসছে, আপনার লোক, তাহলে এগুলো সমস্যা নাই। আবার ওই কাম যদি আমার পোলায় করে, তাহলে সে ফ্যাসিবাদের দোসর, কারণ সে এখনো এনসিপিতে জয়েন করে নাই। জয়েন করলে আর হবে না, আর সমস্যা নাই কোনো। ভাই এগুলি শোনেন, আমি একটা আপনাকে একটা ছোটো একটা কৌতুক বলে শেষ করি। এটা খুবই একটা বহুল প্রচলিত কৌতুক আর কি। এক রাজনৈতিক নেতার কিশোর এক ছেলে বাপের কাছে গেছে, বলছে বাবা তোমরা যে খালি বলো দেশদ্রোহী, দেশপ্রেমিক, এটা আসলে কি? তখন তার বাপ বলতেছে, শোন, যারা নাকি বিরোধী দল থেকে আমাদের দলে যোগ দেয়, এরা হলো দেশপ্রেমিক। আর যারা নাকি আমাদের দল থেকে বিরোধী দলে চলে যায়, এরা হলো দেশদ্রোহী। কারণ এই হলো রাজনৈতিক সংজ্ঞা। এখন বুঝেন কি হবে?